এবং প্যাটার্ন কি? দেখুন, আমরা জানি কিছুদিন আগেই 2026 সালের মে মাসের 9 তারিখে বর্তমানে নতুন সরকার শপথ গ্রহণের পর থেকেই কিন্তু এরা জানিয়েছে যে টিচিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবং স্পেশালি যদি আমরা এসএলএসটির ক্ষেত্রে বলি, কিন্তু এরকম একটি সম্ভাবনা রয়েছে যে রিটিন এক্সাম যেমন 60 মার্কসের ছিল 60 মার্কসেরই থাকছে, সেখানে কিন্তু কোনো চেঞ্জ নেই। বাট চেঞ্জ কোথায় না, একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা 2025 সালের স্কুল সার্ভিস কমিশনে আপনারা নিশ্চয়ই জানেন এবং দেখেছিলেন যে 10 মার্কস ছিল একাডেমিক কোয়ালিফিকেশন, 10 ছিল কি এক্সপিরিয়েন্স, এবং ইন্টারভিউ ডেমো ছিল 20 মার্কস। এরা বলছেন যে না, 60 রিটিন থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশন 30 এবং ইন্টারভিউ ডেমো, এই মিলিয়ে টোটাল 10 মার্কসের একটা প্রবাবিলিটি আছে। ইন্টারভিউতে 5-এর বেশি নয়। ডেমো কিন্তু এনসিটি রুলস এবং রেগুলেশন ফলো করলে ডেমো প্রত্যেকেরই স্কুল সিলেকশন, টিচার সিলেকশনে ডেমো ম্যান্ডেটারি, তাই ডেমো ছাড়া এরা যেতে পারবে না। তাই প্যাটার্নটা কিন্তু এরকমই, রিটিন 60, একাডেমিক 30 এন্ড ইন্টারভিউ ডেমো যদি প্রবাবিলিটি 5 + 5 10 হয় তাহলে এইভাবে 100। এইবারে প্রশ্ন, তাহলে আমাদের 60 মার্কসের কিন্তু যে এক্সাম একই বড় লং কোশ্চেন 2 মার্কসের 5 মার্কসের না, এ কিন্তু যে এমসিকিউ প্যাটার্ন শুরু হয়েছে সেই এমসিকিউ প্যাটার্নেই থাকবে। এইবারে নেক্সট চলে আসি যে সাবজেক্ট এডুকেশন কেন যে কোনো ক্ষেত্রে 2026 সালে কি এসএলএসটি হচ্ছে। দেখুন, নিউ এসএলএসটি হবে এ কথা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী সকলেই কিন্তু বলছেন যে নতুন রিক্রুটমেন্ট হবে প্রায় 50,000 টিচার। তাহলে এই রিক্রুটমেন্টটা কবে? এর কিন্তু সর্বপ্রথম এরিয়া কিন্তু এসএলএসটি, কারণ সব থেকে বেশি যদি ভ্যাকেন্সি থাকে এসএলএসটিতে, এসএসসিতে 9, 10, 11, 12-এ, তাহলে এটা কবে হবে? দেখুন, সেকেন্ড এসএলএসটি তথা 2025-এর যে এসএলএসটি, সেই 25-এর এসএলএসটি প্রসেস কিন্তু বন্ধ ছিল দীর্ঘদিন। কয়েকদিন আগে থেকে আবার শুরু হয়েছে। 11, 12-এর কাউন্সেলিং এর পরে যে পিভিআর বাকি ছিল, ফিজিক্যাল ভেরিফিকেশন, তা শুরু হওয়ার পরেই কিন্তু আবার শুরু হয়েছে। তাই প্রত্যেকের স্বপ্ন, আশা জেগেছে। তবে আগস্ট সুপ্রিম কোর্টের অর্ডার ছিল আগস্টের মধ্যে কমপ্লিট করার কথা, কিন্তু এরা পারবে না, কারণ অনেকটা প্রসেস ডিলে হয়েছে। তাই নবম 9, 10-এর এখনো কিছুই হয়নি। তাই স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে একটি যাচিকা তথা একটি পিটিশন আবেদন করেছে যে আরো 2 থেকে 3 মাস আমাদের সময় দেওয়া হোক। যদি 2 মাস দেয় আরো, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর। যদি 3 মাস দেয় তাহলে নভেম্বর। প্রবাবিলিটি নভেম্বর পর্যন্তই সময় চাইবে। তাহলে যদি নভেম্বর 2025-এর সেকেন্ড এসএলএসটি প্রসেস চলে, তাহলে এই প্রসেস চলাকালীন কিন্তু থার্ড বা নিউ এসএলএসটি এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই 2026 সালের ডিসেম্বর মাসে কিংবা 2027-এর কিন্তু প্রথমে জানুয়ারির দিকে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা 100%। আর যদি এই সময় নোটিফিকেশন হয়, তাহলে পরীক্ষা কিন্তু তার 2 থেকে 3 মাস, অর্থাৎ যদি ডিসেম্বরে হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এপ্রিলের মধ্যে পরীক্ষা ধরতে পারেন। আর যদি 27 জানুয়ারিতে হয়, তাহলে এপ্রিল থেকে মে বা জুনের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 100%, 99% বলবো না, 100%। কারণ এরা রিক্রুট করবে, বাধ্য। কারণ এই ললিপপ তথা এটা দেখিয়েই মানুষের কাছে এরা এসেছে। পশ্চিমবঙ্গের কেন, ভারতবর্ষের রিক্রুটমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা পলিটিক্যাল চেঞ্জেস হয়, তাই এটা ভুললে চলবে না। এইবারে চলে আসি, তাহলে আমরা দুটো বিষয় দেখলাম, যে এক প্যাটার্ন, 2 এসএলএসটি কবে আবার হচ্ছে। তার মানে সময় দেখতে গেলে যদি আমরা ধরি মার্চ টু এপ্রিল, প্রবাবিলিটি এপ্রিল যদি অ্যাভারেজ ধরি, তাহলে এখন চলছে জুনের শেষ, তার মানে এদিকে আর 6 মাস, ওইদিকে আর 4 মাস, এই 8 থেকে 10 মাস কিন্তু সময়, যেটা 2025-এ কিন্তু মাত্র 2.5 মাস সময় দিয়ে তার মধ্যেই কিন্তু প্রত্যেককে প্রিপারেশন নিতে হয়েছিল। তাই এখন থেকে যদি আমরা প্রিপারেশন না নিই, তাহলে আবার 2025-এর সেকেন্ড এসএলএসটির মতন কিন্তু হবে। কারণ 3 মাসে, 2.5 মাসে এই এডুকেশন সাবজেক্টে স্পেশালি বললে সমুদ্রের সিলেবাস কখনো কভার করা যায় না।
ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তার কারণ সাবজেক্ট এডুকেশনে আপনারা মাথায় রাখবেন, 2016 এসএলএসটি বলুন, 25-এর এসএলএসটি বলুন, নেট সেট বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আমরা জানি যে অন্যান্য সাবজেক্টের মতন মুখস্থ করে গেলে কিছু ডেটা তথ্য ভিত্তিক প্রশ্ন দেয় না। আমাদের সাবজেক্ট এডুকেশনে প্রতি মুহূর্তে প্রশ্ন থাকে কি না কনসেপচুয়াল এন্ড ইনফরমেটিভ বোথ মিলিয়ে। তাই 60টার মধ্যে 35টা ইনফরমেটিভ থাকলে 25টা কনসেপচুয়াল থাকে, উল্টে 35টা কনসেপচুয়াল থাকলে 25টা ইনফরমেটিভ থাকে, অর্থাৎ 60-40 বা 65-35%। তাই এডুকেশন সাবজেক্টে সারা দিন রাত তথ্য ডেটা ইনফরমেশন মুখস্থ করে, বাজার চলতি বই থেকে মুখস্থ করে কখনোই পসিবল নয়। 99% 2025 সালেও পারেনি, 26-27-এও পারবে না। কারণ আমাদের 2025-এ কিন্তু এডুকেশনে প্রায় 400 জন এসএলএসটি স্টুডেন্ট ছিল। প্রচুর পরিমাণে স্টুডেন্টরা ডাক পেয়েছে, অনেকে প্যানেলিস্ট হয়েছে, অনেকে ওয়েটিং এ আছে। এবং আমরা কিন্তু সেই সত্য, চরম সত্য বারবার বলেছিলাম যে যারাই 3 মাসের জন্য প্রিপারেশন নিতে এসছো তোমরা কিন্তু কপালে দুঃখ আছে। সত্যি তাই, 1 মার্কস 2 মার্কস 3 মার্কসের জন্য আটকে গেছে। তাই যত তাড়াতাড়ি এই চরম সত্য উপলব্ধি করবেন যে 2-3 মাসে নয়, মিনিমাম প্রিপারেশনের জন্য, কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, হাই লেভেলের প্রিপারেশনের জন্য 8 থেকে 10 মাসই লাগে। তাই উপযুক্ত সময়। এইবারে নেক্সট পয়েন্টে আসি যে এসএসসি এসএলএসটি নতুন সিলেবাস কি হবে না ওল্ড সিলেবাস। দেখুন 2016 সালের যে সিলেবাস ছিল সেটাই কিন্তু 25-এ ছিল, কিন্তু বর্তমানে 2024 সালে ওয়েস্ট বেঙ্গলে একাদশ দ্বাদশ বা নবম দশমে আমাদের যেহেতু এডুকেশন, তাই একাদশ এবং দ্বাদশের কথা আমরা বলবো। 11 and 12 এখানে কিন্তু সিলেবাস 11-12 চেঞ্জ হয়েছে, অনেকগুলো নতুন বিষয়, নতুন টপিক ইনক্লুড হয়েছে, যে টপিক 2016 সালের তৎকালীন এসএসসি সিলেবাস তৈরি করার সময় ছিল না। তাই 2026-27-এ যে নোটিফিকেশন আসতে চলেছে তথা 2027-এ যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় সিলেবাস চেঞ্জ 100% আবার। তবে এই সিলেবাস তাহলে কি ধরনের হবে? 2016 সালের যে সিলেবাস তৈরি হয়েছিল তৎকালীন সময়, যে 11-12 সিলেবাস ছিল তাকেই ফুল ফলো করা হয়েছিল। এইবারেও বলি 2026-27-এর যে নোটিফিকেশন, 27-এর যে এক্সাম হতে চলেছে তার কিন্তু সিলেবাস কিন্তু 11-12 বর্তমানে পশ্চিমবঙ্গের একাদশ দ্বাদশের যে সিলেবাস রয়েছে তা কিন্তু পুরোটা থাকবে। তার সাথে সাথে 2016-25-এর যে টপিক গুলো ছিল সেই টপিকও থাকবে। কেন না, ওই টপিক গুলো ছাড়া কিন্তু এডুকেশন সাবজেক্টে টিচার হওয়ার এক্সামে জাজ করা পসিবল নয় তার এডুকেশনে কতটা জ্ঞান আছে। তার মানে সিলেবাস গতবারের তুলনায় ধারে ধারে বাড়ছে। আর বাড়ছে মানে কি ধরনের না, দেখুন আমরা এখানে পুরো একাদশ এবং দ্বাদশের সেমিস্টার 1, 2, 3, 4 এর ফুল সিলেবাসটা তুলে ধরেছি। এই যে প্রথম সেমিস্টার 1 এর ইউনিট 1 এর যে পার্টটা রয়েছে, দেখুন ইউনিট 1 এ ইন্ট্রোডাকশন টু এডুকেশন, ইউনিট 1 মিনিংস অফ এডুকেশন, শিক্ষার অর্থ, শিক্ষার লক্ষ্য সমূহ, শিক্ষার উপাদান সমূহ, এবং ইউনিট 2 শিক্ষার রূপ এবং মাধ্যম সমূহ। এই পার্টটা কিন্তু 11-12 2025-এর সিলেবাসে এসএলএসটিতে ছিল না। এটা কিন্তু এইখানে সম্ভব ইনক্লুড হওয়ার 99%। অর্থাৎ এই টপিকটা অ্যাড হচ্ছে 2 নম্বর এরিয়া। সোসিওলজির এই এরিয়া কিন্তু আমাদের সিলেবাসে ছিল, তাই সোসিওলজির পার্ট আমরা এখানে নতুন বলছি না, 2025-26-তে ছিল, এবারেও থাকছে। নাম্বার 2 এড হচ্ছে কি শিক্ষা ও দর্শন। এই পার্টের মধ্যে পাশ্চাত্য দর্শন এই অংশটা আমাদের 2025-এর এসএলএসটিতে ছিল, কিন্তু ক্লাস 11-এর একাদশ শ্রেণীর নতুন অংশ সংযোজন কি না
শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা, পারস্পরিক সম্পর্ক এবং ভারতীয় দর্শন, ন্যায়, বেদান্ত, বৌদ্ধ ইসলাম ছিল আমাদের, কিন্তু দর্শন পাঠ ছিল না, এনসিয়েন্ট এডুকেশনে ছিল। তাই ন্যায়, বেদান্ত, বৌদ্ধ ইসলাম এই অংশটিও কিন্তু অন্তর্ভুক্তি হচ্ছে। তাই দ্বিতীয় নম্বর এরিয়া সংযোজিত এরিয়া। ইউনিট 3 তো বললাম শিক্ষা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এই বিষয়টি ছিল। এইবারে আসি সাইকোলজির পাঠ। আগেও 25-এ ছিল যে পাঠগুলো সেগুলোই রয়েছে, আমি এগুলো আর দেখছি না, এগুলো থাকছিল, আছে। ঠিক একইভাবে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, বেদিক, বুদ্ধা, ইসলামিক, প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান এডুকেশন এবং ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকের অবদান, এরাও কিন্তু ছিল, থাকছে, এখানে চেঞ্জ নেই। এখানে কি বললাম, চেঞ্জ নেই। এবারে সেমিস্টার 2-তে আসি। এখানেও যে পাঠগুলো এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, এটাও কিন্তু 2025-এর সিলেবাসে ছিল এবং মহান শিক্ষাবিদগণ এরাও কিন্তু ছিল। কিন্তু এইবারে আসি ইনক্লুসিভ এডুকেশন, এই পাঠটা কিন্তু 2025-এর সিলেবাসে ছিল না, এখানে কিন্তু অ্যাড হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, এই পাঠটা ব্রড একটা পাঠ। তাই এটা কিন্তু এবারে 2026-27-এর সিলেবাসে সংযোজন হতে চলেছে, একাদশ শ্রেণীর এই পাঠটি। নেক্সট, এডুকেশন ফর অল, এইখানেও কিন্তু যে টপিক গুলো আছে এগুলো ছিল না, এই টপিকটাও কিন্তু এড হতে চলেছে। তার মানে 4টে টপিক নতুন সংযোজন। নেক্সট পার্ট চলে আসি, সেমিস্টার 3 গেছে 4। এইখানে যদি বলি আমরা কোন পার্টটা, না মেন্টাল হেলথ হাইজিন, এই যে সাইকোলজি অফ লার্নিং এন্ড ওয়েলবিং, লার্নিং, হেলথ হাইজিন, ক্রিয়েটিভিটি, এই পার্টগুলো ছিল, আছে, এখানে চেঞ্জ নেই। কিন্তু এডুকেশনাল টেকনোলজি, স্ট্যাটিস্টিক্স ছিল, আছে, মেজারমেন্ট ছিল, আছে, টেকনোলজি, এই পার্টটা কিন্তু আমাদের এর আগের 2025-এর ওল্ড সিলেবাসে ছিল না, বাট বর্তমানে নতুন একাদশ শ্রেণীর, দ্বাদশ শ্রেণীর সিলেবাসে আছে। তাই এখানে যে পাঠগুলো রয়েছে এটাও কিন্তু সংযোজন হতে চলেছে। তার মানে 2025-এর যে সিলেবাস তার সাথে সাথে এই দেখুন, এটা 25-এর সিলেবাস। ফিলসফি দেখুন, যা বলছিলাম ওয়েস্টার্ন ফিলসফি ছিল, ইন্ডিয়ান ছিল না, কারণ তখন 11-এও ছিল না, 12-এও ছিল না। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, sociological foundation of education, historical foundation of education, modern development Indian education, contribution of great educators, guidance counseling, mass media, mental hygiene health, measurement evaluation, statistics। যে 10টা ইউনিট ছিল, আমি বলবো এই 10টা ইউনিট 100% থাকবেই, এখানে কোনো চেঞ্জ বা বাদ দেওয়ার জায়গা নেই। তবে এর সাথে যে 4-5টা এরিয়া বললাম একাদশ দ্বাদশের নতুন সিলেবাসে রয়েছে, সেগুলো অ্যাড হতে চলেছে। নাম্বার 1 ভারতীয় দর্শন, নাম্বার 2 শিক্ষা ও তার পুরো ধারণার যে বিষয়, নাম্বার 3 শিক্ষা প্রযুক্তিবিদ্যা তথা শিক্ষা ও প্রযুক্তি বিজ্ঞান, নাম্বার 4 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তথা ইনক্লুসিভ এডুকেশন, নাম্বার 5 নম্বর পার্ট কি, সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। অর্থাৎ আরো ধারে ধারে বাড়ছে সিলেবাস, আরো বাড়ছে, এমনিতে সমুদ্র, আরো সমুদ্র বিস্তৃত হচ্ছে। ছিল প্রশান্ত মহাসাগর, সাথে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর জুড়ে দিচ্ছে। তাই এখন থেকে যদি প্রস্তুতি না করেন, এখন থেকে যদি প্রিপারেশন নিজেরা শুরু না করেন, আবার যাতে 2025-এর পরিস্থিতি না হয় সেটা মাথায় রাখবেন যারা 2025-এ দিয়েছিলেন। এইবারে অনেকের প্রশ্ন যে স্যার ইউপিএসসির প্যাটার্নে এক্সাম হবে, একদম ঠিক, তাহলে এসএলএসটি থেকে পিটি এক্সাম হবে? দেখুন, এই ব্যাপারে এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিছু বলেনি। তবে সব স্টেটে কিন্তু, অনেক স্টেটে, রিসেন্ট ওড়িশাতে ইউপিএসসি প্যাটার্ন ফলো করেছে 9, 10, 11, 12 রিক্রুটমেন্টে, কিন্তু তারা পিটি করেনি, তারা বলেছে পিজিটি লেভেল। 9, 10, 11, 12 কে তারা পিজিটি লেভেল বলছে, আর পিজিটি লেভেলে
এনসিটি নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী পিটি ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি নয়। তাই পিটি হবে কিনা ভবিষ্যৎ বলবে, তবে আমার মনে হচ্ছে পিটি তো এখন 2029-এর মধ্যে পিটি হয়তো করবে না, যদি না এনসিটির রেগুলেশন চেঞ্জ না হয়। ওকে, সাবজেক্টের 60 মেন। তাহলে এইবারে আমরা আজকের যে আমাদের আলোচনার বিষয়, আমরা ডাইরেক্ট সেখানে চলে যাব, ভারতীয় দর্শনের বেদান্ত। তবে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপরে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, তবে গিয়ে আমরা নতুন টপিকে আলোচনা শুরু করব। আজকের ক্লাস তথা বিষয় নিয়ে আলোচনা করব। কারোর কিছু প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কারোর কোনো ধরনের কোনো কোয়ারিজ আছে অবশ্যই বলতে পারেন, নির্দ্বিধায়, নিঃসন্দেহে, কোন রকম ভয় নয়। কারোর কোনো প্রশ্ন আছে? কোন ধরনের কোনো প্রশ্ন আছে? মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। আমরা যে প্যাটার্ন, আমরা যে প্রবাবিলিটি এক্সাম ডেট, আমরা যে সিলেবাস বিষয় নিয়ে আলোচনা করলাম, এই নিয়ে কারোর কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে, বলবো? হুম, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি যে এটা তো 11-12 এর একাদশ দ্বাদশ পিজি লেভেলের মানে পরীক্ষাটা হবে, তাই আমরা তো খালি নিজেদের সাবজেক্টেই পরীক্ষাটা দেব, তার আগে গিয়ে কোনো সেটাই বললাম, সেটাই বললাম যে পিটি এক্সাম হওয়ার সম্ভাবনা খুব কম, ক্ষীণ, নেই বললাম। শুধু সাবজেক্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। পিটি মানে প্রিলিমিনারি টেস্ট, মানে সাবজেক্ট হওয়ার আগে একটা আদার্স এরিয়া, জিকে, ম্যাথমেটিক্স এটসেট্রা নিয়ে একটা চেক করা হয় তার ক্যান্ডিডেটের কতটা নলেজ আছে এটসেট্রা। ওই পিটি আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 2029-এর আগে সম্ভাবনা খুব কম 11-12 রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ এটা পিজিটি লেভেল। আচ্ছা স্যার, আর এতে কোনো নেগেটিভ মার্কিং হবে না তো? ইউপিএসসি এসএলএসটি তে কোনোদিন নেগেটিভ মার্কিং ছিল না, এবারেও থাকবে না। টিচিং এ কোনোদিনই থাকবে না। আচ্ছা স্যার, ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এইবারে আমরা দেখব তাহলে ভারতীয় দর্শন। পৃথিবীর আমাদের কাছে, স্পেশালি বলবো যারা এডুকেশনের স্টুডেন্ট, তাদের কাছে কিন্তু সব থেকে যদি কঠিন টপিক হয় তা কিন্তু ভারতীয় দর্শন। নাম্বার 1 আর নাম্বার 2 স্ট্যাটিস্টিক্স, রাশি বিজ্ঞান। তাই তো? ভুল বলছি কি? নো স্যার। সব থেকে কঠিন। তবে স্ট্যাটিস্টিক্স তবুও ঘষতে ঘষতে জ্বর মানে ঘষা মাজা করতে করতে অনেকের মাথায় ঢুকে কিছুটা হলে ইনপুট হয়, বাট ভারতীয় দর্শন কোনোদিন মস্তিষ্কে ঢোকে না। বারবার পড়ি ভুলে যায়, বারবার পড়ি ভুলে যায়। এবারে ভারতীয় দর্শন থেকে যখনই প্রশ্ন আসে তখনই ইন দা ভগ অফ মা, এ বলা ছাড়া উপায় নেই। ছেড়ে দে মা, কে দে বাচ্চা, ঠিক এইরকম পরিস্থিতি। একটা কথা বলি, এই 2025-এর যে এসএলএসটি এডুকেশন 11-12 এর ইন্টারভিউ চলছিল, এই ইন্টারভিউতে একটা লক্ষণীয় বিষয় হয়েছিল, যেটা আমাদের বারাসাত জন্য যে ইন্টারভিউ চলছিল, সেই ইন্টারভিউ বোর্ডে এক্সপার্টরা প্রথম দিনের পর থেকে যে 5 দিন হয়েছিল, 6 দিন, দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটকে ভারতীয় দর্শন থেকে প্রশ্ন করেছিলেন। আর প্রত্যেক ক্যান্ডিডেট ভারতীয় দর্শনের অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয়েছিল এবং তারা সেইভাবেই বেরিয়ে এসছে। প্রত্যেকেই বলেছিল ইন্টারভিউ ভালো হয়নি, 99%। কেন না, এক্সপার্টরা জানেন যে যদি এডুকেশনের স্টুডেন্টদেরকে মূলে আঘাত করতে হয়, তাদেরকে যদি আটকাতে হয়, তাহলে ভারতীয় দর্শনই বেস্ট এরিয়া। তো আমরা সেই কঠিন থেকেই শুরু করছি আজকে। দেখুন, ভারতীয় দর্শন জানতে গেলে এর প্রাইমারি বেসিক রুট প্রচুর আছে, কিন্তু আমরা এতটা দেখব না, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় বেদান্ত দর্শন। কিন্তু বেদান্ত দর্শন আলোচনা করতে গেলে আমাদের প্রাইমারি সামান্য কিছু বিষয় হলেও ভারতীয় দর্শন সম্পর্কে এবং ভারতীয় জ্ঞানের ভান্ডার সম্পর্কে দু কথা বলতেই হবে।
না হলে বেদান্ত দর্শনের বি পর্যন্ত বুঝবো না, যে কারণে কোনোদিনই আমরা ভারতীয় দর্শনকে বুঝিনি, মুখস্থ করেছি। তাহলে বেদান্ত দর্শন বোঝার আগে তাহলে কি বলবো না, প্রথমত এই পৃথিবীর সব থেকে প্রাচীনতম সাবজেক্ট তথা বিষয়ের নাম বললে কি বলা হয় না দর্শন। সব থেকে প্রাচীনতম বিষয় তথা ইংলিশে যাকে আমরা বলি ফিলসফি। আমরা প্রত্যেকটি টার্ম দেখবে ইংলিশ এন্ড বেঙ্গলি ম্যাক্সিমাম বলবো, কেন না এডুকেশন কিন্তু ইংলিশ টার্মের উপর বেশি ডিপেন্ড করে। তাই পৃথিবীর সব থেকে প্রাচীনতম বিষয়ের বা শাখার নাম কিন্তু দর্শন। এবার এই দর্শনের মধ্যে আবার সব থেকে প্রাচীনতম দর্শন কিন্তু ভারতীয় দর্শন। দর্শন প্রাচীন, কিন্তু এর মধ্যে সব থেকে প্রাচীনতম দর্শন কি আবার ভারতীয় দর্শন। এবার এই ভারতীয় দর্শনের উৎপত্তি কাকে কেন্দ্র করে না, ভারতীয় দর্শনের উৎপত্তি যাকে কেন্দ্র করে তার নাম হচ্ছে বেদ। আর বেদ কথার অর্থ কি না, আমরা বলি জ্ঞান তথা ভান্ডার। এটা সকলেই আমরা জানি। আমি প্রাইমারি রুট গুলো আলোচনা করছি, জাস্ট একটা ট্রি তৈরি করছি, একটার সাথে একটা লিঙ্ক আপ। বেদ, তাহলে ভারতীয় দর্শনের উৎপত্তি কাকে কেন্দ্র করে, বেদকে কেন্দ্র করে। আর বেদ কথার অর্থ কি, জ্ঞান। কিসের জ্ঞান, কেন জ্ঞান, কেন এটা লেখা হলো না, মানব জীবনে চলার পথে তৎকালীন সময়ে অর্থাৎ আনুমানিক অ্যাপ্রক্সিমেট 1500 সেঞ্চুরি বিসি, মানে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে এই পৃথিবীতে মানব জীবনে এই সমাজের চলার পথে কোনো নিয়ম ছিল না, কোনো নীতি ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না। নো রুলস রেগুলেশন ডিসিপ্লিন, কোন রকম কিছু ছিল না। তখন উপলব্ধি করলেন তার ফলে সমাজে কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে যেটা ঠিক নয়। তাই তৎকালীন সমাজ মানদণ্ডের পুরুষরা এই সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য, এই মানব সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য নিয়ম তথা রুলস রেগুলেশন, যাকে বলি নিয়ম নীতি শৃঙ্খলা, নিয়ম নীতি শৃঙ্খলা, রুলস রেগুলেশন ডিসিপ্লিন, এই নিয়ম নীতি শৃঙ্খলার একটি লিখিত গ্রন্থ তারা উপলব্ধি করলেন প্রয়োজন। আর তাদের তৎকালীন এই নিয়ম নীতি শৃঙ্খলার উপলব্ধি থেকে তৈরি হলো কি, ঋগ্বেদ। আমাদের ক্লাস কিন্তু এইভাবেই আমরা রিটিন আকারে করি, কোনো পিপিটি ধরিয়ে দিই না, রিডিং করি না, ঠিক এইভাবে। তাই ঋগ্বেদ তাহলে মানব সমাজে চলার পথে সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ, রিটিন বুকস এর কথা আমরা প্রমাণ পাই, তার নাম কি, তার নাম কি, তার নাম কি, ঋগ্বেদ। ঋগ্বেদ তথা ঋগ্বেদ। এই ঋগ্বেদকে কেন্দ্র করে আবার পরবর্তীকালে আরো 3টে বেদের আপডেট হয়। কারণ ঋগ্বেদে যা কিছু লেখা ছিল সম্পূর্ণ নয়, তাই আরো নতুন নতুন বিষয়কে অ্যাড করার জন্য আরো 3টে বেদের প্রয়োজন হয় বা লেখা হয়। বাকি কি, যেমন সামবেদ, যজুর্বেদ এন্ড অথর্ববেদ। অথর্ববেদ, এই 4 বেদকে মিলিয়ে একসাথে আমরা বলি কি বেদ। এই 4এই কিন্তু মানব সমাজ, মানব জীবনে এই পৃথিবীর প্রত্যেকে চলার নিয়ম নীতি শৃঙ্খলার কথাই বর্ণনা করা হয়েছে। রীতি নীতি আচার আচরণ শিক্ষা সংস্কৃতি, এই বেদের সর্বপ্রথম ঋগ আর সর্বশেষ অথর্ব। তাই এই চতুর্বেদের যদি আমরা বলি সময়সীমা, টাইম ডিউরেশন, টাইম পিরিয়ড, তাহলে কবে না আনুমানিক এই যে 1500 খ্রিস্টপূর্বাব্দ বলেছিলাম ঋগ্বেদের লেখা, এই এখান থেকেই বলা হয় আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ তথা অ্যাপ্রক্সিমেট 1000 বিসি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই টোটাল চতুর্বেদ, মানে 4টি বেদ ঋগ সাম যজু অথর্ব, এই 4টি বেদের লেখা বর্তমানের সমালোচক শিক্ষাবিদরা দাবি করেন, ইতিহাসবিদরা। তাহলে আমরা দেখলাম বেদ কথার অর্থ কি, অর্থাৎ বেদে কি লেখা আছে।
না মানব জীবনে চলার নিয়ম নীতি শৃঙ্খলা। কিভাবে মানুষ চলবে, কিভাবে চললে মানুষের আনন্দ হবে, কিভাবে চললে মানুষের দুঃখ হবে না, কিভাবে চললে মানুষের কপালে দুঃখ আছে, কষ্ট আছে, তার পুরোটাই কিন্তু এই 4টি বেদে লেখা। এবং এই 4টি বেদের তার কি সময়সীমা দেখলাম, তাই তো? এইবারে বলি বেদকে, এই বেদের নিয়ম নীতি শৃঙ্খলা যারা অনুসরণ করেন আজও তাদেরকে কি বলা হয়? তৎকালীন সময় বলা হতো সনাতনী। আজকের দিনে তারাই হিন্দু ধর্মাবলম্বী নামে পরিচিত। এই বিশ্ব পৃথিবীতে এক সময় কিন্তু সকলেই সনাতনী ছিল। কেন না তখন কোন ধর্মের আবির্ভাব হয়নি, কোন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্সি ইহুদি কোন ধর্মেরই উৎপত্তি হয়নি। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যদি বলি আমরা সর্বশ্রেষ্ঠ ভাবে অন্যতম লিখিত প্রাচীনতম গ্রন্থের নাম কি? ঋগ্বেদ। এবং শুধু ঋগ নয়, তারপরে 3টি ভার্সন টোটাল মিলিয়ে বেদ। বেদ কেন লেখা হয়েছিল? বেদ কেন লেখা হয়েছিল? বেদে কি লিপিবদ্ধ আছে, তাই তো? এইবারে দেখো এই প্রত্যেকটি বেদের তথা ঋগ বলুন, সাম বলুন, যজুর বলুন, অথর্ব বলুন, প্রত্যেকটি বেদের আবার 4টি অংশ আছে। প্রত্যেকটির এরও 4টি, এরও 4টি, এরও 4টি। এই প্রত্যেকটি বেদের 4টি অংশ কি কি না? সংহিতা, সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। এই প্রত্যেকটি বেদেরই কিন্তু 4টি পর্যায়। ঋগেরও 4টি, আলোচনার বিষয় আলাদা কিন্তু 4টি অংশ। শ্যামেরও 4টি, বিষয় আলাদা কিন্তু 4টি। যজুরও 4টি, অথর্বরও 4টি। এই হচ্ছে চতুর্বেদের চতুরংশ, 4টি অংশ। সংহিতা, ব্রাহ্মণ্য, উপনিষদ। এইবারে আমরা আলোচনা করব তাহলে কি দেখলাম? বেদ এবং বেদের সময়সীমা। এইবারে এই যে বেদে, বেদ কথার অর্থ কি? জ্ঞান। কিন্তু এই জ্ঞান কিভাবে পাওয়া যেত তৎকালীন সময়ে? না শুনে শুনে শিক্ষার্থীরা মনে রাখতো, তাই একে বলা হতো শ্রুতি। কি বলা হতো? শ্রুতি। এবারে এই চতুর্বেদ তথা 4টি বেদ এবং টোটাল বেদের যে নিয়ম নীতি শৃঙ্খলার কথা বলা হয়েছে, যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে, যে প্রামাণ্য তথা প্রমাণ করার বিষয় কথা বলা হয়েছে, তা ঠিক না ভুল, তা ঠিক না ভুল তা সমালোচনা করার জন্য বা তা সমালোচনা করে কি বললাম? বেদে যে সিদ্ধান্ত বা প্রামাণ্য তুলে ধরা হয়েছে, বেদে যে সিদ্ধান্ত বা প্রামাণ্য তুলে ধরা হয়েছে তা ঠিক না ভুল। কেন ঠিক, কেন ভুল? তার সমালোচনা, তার ব্যাখ্যা, তার সমালোচনা, তার ব্যাখ্যা, তার আলোচনা জন্য সৃষ্টি হয়েছিল কি না দর্শন। এবং সেই দর্শন কি না ভারতীয় দর্শন। তাই বেদকে কেন্দ্র করেই কিন্তু পৃথিবীর প্রাচীনতম দর্শন ভারতীয় দর্শনের উৎপত্তি। আর এই ভারতীয় দর্শন মূলত 2 ভাগে বিভক্ত হয়। এই ভারতীয় দর্শনের আমরা 2টো পর্যায় দেখি। একটাকে আমরা বলি আস্তিক দর্শন, মূলত আস্তিক দর্শন। একটাকে বলি আমরা নাস্তিক দর্শন, অর্থাৎ অর্থোডক্স আর হেটেরোডক্স, অর্থোডক্স আর নন অর্থোডক্স। আস্তিক কারা? না যারা ভারতীয় বেদ, চতুর্বেদ ঋগ, সাম, যজুর, অথর্ব এবং বেদের 4টি অংশ, 4টি অংশ সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ, এই 4টি বেদের এবং বেদের 4টি অংশের সিদ্ধান্ত, ডিসিশন, প্রামাণ্য কে সম্পূর্ণরূপে গ্রহণ করেছে। অর্থাৎ বেদ কেন্দ্রিক, বেদের সিদ্ধান্ত, বেদের প্রামাণ্যকে গ্রহণ করেছে, স্বীকার করেছে বেদ কেন্দ্রিক দর্শন। তাকেই আমরা কি দর্শন বলি? তাকেই আমরা বলি আস্তিক দর্শন। নাস্তিক কি না আলাদা। তারা কারা?
না তারা বেদের জ্ঞানকে নিয়েছে, কারণ বেদ ছাড়া কারোর জ্ঞান ছিল না এর আগে পৃথিবীতে। পৃথিবীর সকল কিছুর জ্ঞানের ভান্ডার বেদ। যারা বেদের জ্ঞানকে গ্রহণ করেছে, কিন্তু সিদ্ধান্ত, যাবতীয় বিষয়ের ডিসিশন, যাবতীয় বিষয়ের প্রামাণ্য নিজেরা দিয়েছে, বেদের গ্রহণ করেনি। তারা নাস্তিক দর্শন বা অবৈদিক দর্শনও বলে। এইবারে আমাদের আলোচনার বিষয় যে বেদকে কেন্দ্র করে, বেদের সিদ্ধান্ত প্রামাণ্যকে গ্রহণ করে যে দর্শন সৃষ্টি, তাকে আস্তিক বা একেই আবার কি বলে, বৈদিক দর্শন। বৈদিক দর্শন। এই বৈদিক বা আস্তিক দর্শনের সময়সীমা কবে? না আনুমানিক সেই অ্যাপ্রক্সিমেট সেই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে, আনুমানিক কিন্তু সম্পূর্ণ নয়, কখনো দর্শন সম্পূর্ণ বলা হয় না, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 600 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, 600 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাকে পুরোটা বলে আস্তিক বা বৈদিক দর্শনের সময়সীমা। আস্তিক বা বৈদিক দর্শনের সময়সীমা। ওকে। আর নাস্তিক কবে? এর পরের এরিয়া, এই আনুমানিক 600 বা 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ পর্যন্ত, টুডে টিল নাও, অর্থাৎ 2026 সালের আজ যদি হয় আমাদের জুন মাসের 27 তারিখ, তাহলে 27 জুন পর্যন্ত এই সময়টাকে কি বলা হয়? কি বলা হয়? নাস্তিক দর্শন। তাহলে আস্তিক কারা? না যারা বেদ, বেদের প্রামাণ্য, বেদের সিদ্ধান্ত, বেদের আদর্শ, বেদের কথাকে গ্রহণ করেছে কিন্তু সমালোচনা করেছে, তারা আস্তিক, তারাই বৈদিক। আর নাস্তিক কারা? যারা বেদের আদর্শকে, জ্ঞানকে নিয়েছে ঠিকই, কিন্তু বেদের সিদ্ধান্ত, বেদের মান্যতা, বেদের প্রামাণ্য, বেদের কথাকে সম্পূর্ণরূপে মেনে নেয়নি, বলে না বাবা ঠিক নয়, আমি তোমাদের পুরো হুবহু মানতে পারবো না, আমারও নিজস্ব আদর্শ আছে, আমারও নিজস্ব স্বতন্ত্র সত্তা আছে, তারাই নাস্তিক। এইবারে প্রশ্ন, আমরা ভারতীয় দর্শনের কথা বেদ বলার পরে ভারতীয় দর্শন, আস্তিক নাস্তিক দেখলাম, দুটো সময়সীমা। তাহলে ভারতীয় দর্শনের এই বৈদিক দর্শন কাকে কেন্দ্র করে? বেদকে কেন্দ্র করে। তাহলে বেদকে কেন্দ্র করে এই যে বৈদিক বা আস্তিক দর্শনের উদাহরণ কি, তথা আস্তিক দর্শন হিসাবে কটি দর্শনকে আমরা বলবো? না ষড় দর্শন, 6 স্কুল অফ ফিলসফি। এই ষড় দর্শন কি কি? 6টি। এই 6টি দর্শনকে বলা হয় আস্তিক বা বৈদিক দর্শন, তথা ভারতীয় 6টি দর্শনই যা ষড় দর্শন নামে পরিচিত, তাহাই কিন্তু আস্তিক। এই ষড় দর্শন কি কি? সাংখ্য, সর্বপ্রথম সাংখ্য, অ্যাপ্লিকেশনের দিক থেকে পরে যোগ, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এই 6টা দর্শন। এই ষড় দর্শনের প্রণেতাকে কি? জনককে। সাংখ্য দর্শনের প্রণেতা কপিল মুনি, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে কনাদ, পূর্ব মীমাংসার প্রতিষ্ঠাতা জৈমিনী, উত্তর মীমাংসার প্রতিষ্ঠাতাকে, না এই নিয়ে বিতর্ক রয়েছে, একদল বলেন বাৎসায়ন, আর একদল বলেন না বাৎসায়ন নয়, মহাকবি বেদব্যাস তথা ভাস, এই নিয়ে বিতর্ক আছে। তো এই যে ষড় দর্শন কাকে কেন্দ্র করে? বেদকে কেন্দ্র করে, তাই এই দর্শনকে কি বলা হয়? বৈদিক দর্শন। এইবারে বিষয়, এই বেদ এবং বৈদিক দর্শন এই জগৎ সংসারে টোটাল জ্ঞানের উৎস হিসাবে, তথা জগৎ সংসারের সমস্ত কিছু বিষয়ের পিলার্স হিসাবে কটা কথা বলেছে? না 4টি বিষয়কে, অস্তিত্বকে স্বীকার করেছে। ভারতীয় দর্শন জগৎ সংসারে টোটাল কটি স্তম্ভকে স্বীকার করেছে? না 4টি স্তম্ভ। কে কি? না ভগবান, যাকে আমরা বলি গড, 2 সোল তথা আত্মা,
তিন নলেজ তথা জ্ঞান, এন্ড চার মাইন্ড তথা মন। এই ভারতীয় দর্শন বলে যে এই চারের উপর নির্ভর করে জগৎ সংসারের যাবতীয় বিষয়বস্তু ঘটনা দাঁড়িয়ে আছে। এই ভারতীয় দর্শনের এইবারে বিষয় যে ভগবানকে, আত্মাকে, জ্ঞানকে, মনকে আমরা যদি এই বিষয়ে এখানে না জানি এবং ফিলোসফির ব্রাঞ্চ মেটাফিজিক্স যদি এখানে না জানি, তাহলে বেদান্তের বিও বুঝবো না, আগেই বলেছে। সাংখ্যের এসও বুঝবো না, ন্যায়ের নেনাও বুঝবো না, মুখস্থই করব। তাই বেদান্ত কেন, সাংখ্য কেন, ন্যায় বুঝতে গেলে মুখস্থ নয়, চিরজীবন মনের স্মৃতিচারণে রাখতে গেলে ভারতীয় দর্শনের এই স্তম্ভগুলো জানতে হয়। তাই সর্বপ্রথম আমরা যদি দেখি, তাহলে ভগবান কে বলছে বা আত্মা কে? দেখো, ভারতীয় দর্শনই বলছে কে আত্মা, হু ইজ আ সোল। খায় না, মাখে না, লাফায় না, ঝাঁপায় না, দৌড়ায়। কে বাবা? কে এই দল নন্দিনী? আগে তো দেখিনি। তাই তো আসলে এই আত্মা সম্পর্কে অনেক ধরনের বিষয় আছে, আমরা কোনোদিনই আত্মাকে বুঝিনি। তাই আত্মা আমাদের কাছে বরাবরই মুখস্থের এবং কোনোদিন উপলব্ধির নয়। এরা বলছে আত্মা সেই, এই জগৎ সংসারে দু রকমের জ্ঞান হয় বাবা, একটা সত্য জ্ঞান আর একটা মিথ্যা জ্ঞান। মিথ্যা জ্ঞান, আবার এই জ্ঞানের উৎপত্তি জগৎ সংসার। এই জগৎ সংসার বললে, ওয়ার্ল্ড বললে এর আবার দুটো ভাগ হয়, একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যাকে বলে জড় জগৎ, যার প্রাণ নেই, দেহ আছে, আকার আছে, আকৃতি আছে, সেই ম্যাটেরিয়াল। আর একটা নন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তথা জীব জগৎ। তথা জীব জগৎ মানে যা প্রাণী জগৎ, যা চেতনার জগৎ, যার মধ্যে প্রাণ আছে, মানুষ, গরু, ছাগল, যাবতীয় যাদের প্রাণ সত্তা আছে, তারা জীব জগৎ, নন ম্যাটেরিয়াল। বলছে এই জগতে ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল সম্পূর্ণ নির্ভর করছে, কিন্তু তারাই জ্ঞানের উৎপত্তিকর্তা, আবার তারাই জ্ঞানের নির্দেশিকা। এই জ্ঞান তাই কি বললাম, দু ধরনের, সত্য, মিথ্যা। তাহলে আত্মাকে বলছে আত্মা আর কিছু নয়, এই জগৎ সংসারের যাবতীয় সত্য জ্ঞান, ট্রুথ, যাবতীয় ট্রুথ নলেজ, যাবতীয় রিয়ালিটি, বাস্তবতা, আসল বাস্তব। তোমাকে যেটা দেখাচ্ছে সেটা নয়। বাবা বললেন ছোটবেলা থেকে আমরা শিখে বড় হলাম যে ইনি তোমার মামা, ইনি তোমার মা, তোমার পিসি, ইনি তোমার কাকু, ইনি তোমার কাকিমা, এটাই আমরা শিখলাম। কিন্তু দেখা গেল আসল সত্য ওনারা কেউই আমার নয়। তাহলে সেই সত্য তো সত্য নয় বাবা, ওটা তো বাস্তব নয়, ওটা তো মিথ্যে। তাই সেই মিথ্যা জ্ঞান আত্মা নয়, আত্মা হচ্ছে সত্য জ্ঞান, রিয়াল নলেজ, বাস্তব জ্ঞান, পিওর নলেজ, শুদ্ধ জ্ঞান। যে জ্ঞান, যে সত্য কখনোই যুগ যুগান্তর পৃথিবী উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত কখনো পরিবর্তিত হয় না। রামবাবুর জন্ম 1980 সালে 12ই মার্চ, দ্যাট ইজ আ ফিক্সড। এটা তুমি যতবারই এদিক ওদিক করো কখনো চেঞ্জ করতে পারবে? কখনো কি পারবে বাবুরা? কখনো কি পারবে? হ্যালো, কখনো কি পরিবর্তন করতে পারবো? না স্যার। না স্যার। বলছে আত্মা হচ্ছে সেই বিষয়, এই জগৎ সংসারের যাবতীয় সত্য, বাস্তব, শুদ্ধতা, যে জ্ঞান কখনো মিথ্যে নয়, সেই সত্য জ্ঞানই আত্মা। তাই এই সত্য জ্ঞানের ক্ষেত্রে বলতে গিয়ে তাই বলছে তাহলে আত্মা কে? বলছে বাবা সত্যের কখনো আকার থাকে না, তাই এর কি কি নেই দেখো, আত্মার কি কি নেই আগে দেখেনি। বলছে এর আকার নেই, এর আকৃতি নেই, মানে দেহ নেই রে বাবা, তোমার আমার মতন দেহ নেই, আকার নেই, আকৃতি নেই। ভারতীয় দর্শন বলছে হুইসা
স্পিরিট তথা আত্মাকে। বলছে আকার নেই, আকৃতি নেই, দেহ নেই, বর্ণ নেই, কোনো কালার নেই, গড়া ফর্সা চিত্তা সাদা কালো নেই, দেহ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কোনো স্বাদও নেই, কোনো কর্মই নেই। মানে এর আত্মা এমন বিষয় যার সত্য জ্ঞানের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, সব নেই, নেই। আকার নেই, আকৃতি নেই, দেহ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কর্ম নেই। এর উৎপত্তি কবে হয়েছে কেউ জানে না। সত্য জ্ঞানের উৎপত্তি কেউ জানে না। এর উৎপত্তি নেই। যার উৎপত্তি নেই তার বিনাশ থাকতে পারে, ধ্বংস থাকতে পারে। যার ক্রিয়েশন নেই, ডিস্ট্রাকশন থাকতে পারে। তাই বলছে এর বিনাশও নেই, ধ্বংস নেই। তাহলে যার আকার নেই, আকৃতি নেই, দেহ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কর্ম নেই, উৎপত্তি নেই, বিনাশ নেই, কিছুই নেই, যাকে দেখাই যায় না, তাহলে আছে কি? বলছে এই জগৎ সংসারে, এই যে বলেছিলাম মনে পড়ে, জগতের ওয়ার্ল্ডে দুটো, একটা জড় একটা জীব। বলছে জগৎ সংসারে যাদের জীব অর্থাৎ যাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যেই থাকে, প্রাণ সত্তার মধ্যে। জড়ের মধ্যে এর কোনো রূপ নেই, এর রূপ তো নেই। বলছে শুধুমাত্র প্রাণের মধ্যে, জীবের মধ্যে আছে। নাম্বার ওয়ান, তাহলে আছে কি না জীবের মধ্যে। দুই, জীবের মধ্যে কি আছে দেখা তো যায় না, তাহলে কি না এমন একটা বিষয় যে আমাদেরকে আনন্দ দেয়। একমাত্র কে আনন্দ দেয়? প্রকৃত সুখকে দেয়, সত্য দেয়, মিথ্যা নয়, আনন্দ দেয়। এবং এই আমাদের আবার কি করে না উপলব্ধি করায়। আর এই আনন্দ, আরে যেখানে সত্য সেখানেই আনন্দ, যেখানে আনন্দ সেখানে উপলব্ধি। আর যেখানে সত্য আনন্দ উপলব্ধি সেখানে জগৎ সংসারে কোনো দুঃখ, মোহ, মায়া, মমতা, বর্ণ, গন্ধ কিছুই আমাদের কাজ করে না। তাহলে আত্মা বলছে ঠিক তাই। এবং এ চিরন্তন, আগেই বলেছি আত্মা চিরন্তন, সার্বজনীন, সর্বত্র আছে এবং একজন। আত্মা একম অদ্বিতীয়, এক। আচ্ছা, ভারতীয় দর্শন তাহলে বলছে দেহ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কর্ম নেই, একজন, এক, সকলের মধ্যে আছে, প্রাণের মধ্যে আছে। এ চিরন্তন মানে যুগ যুগান্তর চলছে। আরে বাবা, সেই তো প্রথমে বলেছি সত্য জ্ঞান। সত্যের কখনো পরিবর্তন হয় না, সত্য চিরন্তনই সত্য। সত্য প্রকৃত মানুষের, যারা প্রকৃত সত্যান্বেষী তাদের আনন্দ দেয়, তাদের উপলব্ধি দেয়, তাদের দুঃখ, মোহ, মায়া, মমতা থেকে মুক্তি দেয়। আসলে সেই অংশটাকেই ভারতীয় দর্শন কি বলছে? কি বলছে? কি বলছে তাড়াতাড়ি বলো। আত্মা। আত্মা তথা সোল তথা স্পিরিট। তাহলে আত্মাকে না, যার আকার, আকৃতি, বর্ণ, গন্ধ কিছু নেই, কিন্তু আমাদের মধ্যেই আছে, প্রাণের মধ্যে আছে, একজনই, সকলের মধ্যে আছে। সে চিরন্তন, শাশ্বত, সার্বজনীন। আসলে সে আর কেউ নয়, প্রকৃত শুদ্ধ সত্য জ্ঞান। আমরা এই সত্য কি এটাই জানতে চিরটা জীবন দিয়ে দিই, কখনো জানতে পারি না এই বিষয়ের আসল সত্য কি। আর এটাই হচ্ছে আত্মা। তুই বলছে ভগবানকে, বলছে বাবা এ আলাদা। বলছে এর আকার, আকৃতি, বর্ণ, গন্ধ, উৎপত্তি এই সম্পর্কে কিছু বলা যায় না। মানে বলছে এর আছে আবার নেই, কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে নেই। সেম আত্মার কন্টেন্ট গুলো দেখো। বলছে এর আকার, আকৃতি, বর্ণ, গন্ধ, দেহ, কর্ম, উৎপত্তি, বিনাশ এই সম্পর্কে কিছু বলা যায় না, বলা যায় না। মানে আর থাকলেও থাকতে পারে, আবার নেইও। কিন্তু কিন্তু এও একম অদ্বিতীয়, এও একজনই, এও চিরন্তন, এও সার্বজনীন। কিন্তু এ বাবা জড় জীব উভয়ের মধ্যেই আছে। তাহলে আত্মা শুধু জীবের মধ্যে ছিল, বাট ভগবান কার মধ্যে আছে? ভগবান কার মধ্যে আছে? দুটোর মধ্যেই আছে, জড় আর জীব। জগৎ সংসারে জীব জড়ৎ সকলের মধ্যেই ভগবান আছে। এবং এও একম অদ্বিতীয়, এও চিরন্তন, এও শাশ্বত, এও সার্বজনীন। এর আকার, আকৃতি বলেছে কি বলা যায় না। এইবারে বলছে কর্ম আছে, আত্মার কর্ম ছিল না। আর সবই দেখো মিলে যাচ্ছে, যেগুলো বিপরীত আমি বলে দিচ্ছি। এর কর্ম আছে এবং বলছে এই জগৎ সংসারের
সমস্ত কিছু সৃষ্টিকর্তা ধরা হয়। সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা, হর্তা কর্তা, বিধাতা, পরিচালন কর্তা এই ভগবান। ভগবান কে তাহলে? না, যার আকার আকৃতি সম্পর্কে বলা যায় না কিছু, কিন্তু জগৎ সংসারের জীব জড় উভয়ের মধ্যেই আছে। যে জগৎ সংসারের সৃষ্টি, নিয়ম কানুন, পরিচালন সবকিছুতে রাজা ডন, তিনি হচ্ছেন ভগবান। তাই তো আমরা হিন্দু ধর্মাবলম্বী সনাতনীরা বলি মা দুর্গা, বাবা শিব। ইসলাম ধর্মাবলম্বীরা বলেন আমাদের কোনো মূর্তি নেই, আকার নেই, আকৃতি নেই, আমরা নিরাকারী, আমরা আল্লাহ। তাই তো। তাহলে ভগবানকে যে বললাম আকার আকৃতি দেখো দুই দিকেই আছে, কিন্তু আমরাও বলছি ইনি সৃষ্টিকর্তা, ইনি ধ্বংসকর্তা, ইনি উৎপত্তিকর্তা। ভালো করলে ইনি ভালো করবেন, খারাপ করলে ইনি করবেন। ঠিক একইভাবে অন্যদিকে আল্লাহর ক্ষেত্রেও একই। হ্যাঁ কি না বাবুরা? তাহলে এই হচ্ছে আত্মার ভগবান, বোঝো। এবারে জ্ঞান কি? জ্ঞান মানে জ্ঞানী, 3 নম্বরে জ্ঞান। জ্ঞান মানে আমরা যা কিছু জানি তাই নলেজ। এর আবার ভাগ আছে, আমরা দেখছি না। মন কি? বলছে পৃথিবীর শুধুমাত্র প্রাণীর মধ্যে আছে, কিন্তু আত্মার মন এক নয়। বলছে পৃথিবীতে যত মানুষ আছে, প্রাণী আছে, প্রত্যেকের মন আলাদা। তার মানে মন কে? বলছে ইমোশন। বলছে দুঃখ, লজ্জা, ঘৃণা, ভালোবাসা, সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, আবেগ, লজ্জা, এইগুলো সবই কি? সবই কি? সবই কি? সবার মধ্যে আলাদা। সবাই তো আলাদা। তাই এটা কি? এটা মন। তাহলে মন তো আমরা বুঝলাম বাবা আমাদের রেগুলার লাইফে। তাহলে আত্মা কিন্তু মন নয়। আত্মা কি মন? আত্মা কি মন? আত্মার মধ্যে কি এই দুঃখ, লজ্জা, ঘৃণা, ভালোবাসা আছে? না, আত্মার ট্রুথ নলেজ। আত্মা কে? আরে বলো বাবু। এটা হচ্ছে সত্য জ্ঞান স্যার, ট্রুথ নলেজ। তার মানে আত্মা মন কি এক? না। আত্মা ভগবান কি এক? না। না। ভারতীয় দর্শন এই 4টি স্তম্ভের উপর নির্ভর করেই। তাই ভারতীয় দর্শনের লক্ষ্য কি? না, জগৎ সংসারের আলটিমেট রিয়ালিটি সার্চিং, মানে প্রকৃত বাস্তবতাকে খোঁজা ভারতীয় দর্শনের লক্ষ্য। প্রকৃত বাস্তবতা, প্রকৃত বাস্তবকে খোঁজা, আলটিমেট ট্রুথ সার্চিং, প্রকৃত সত্যের অনুসন্ধান, প্রকৃত শুদ্ধ নলেজ, আলটিমেট পিওর নলেজ সার্চিং, শুদ্ধ জ্ঞান খোঁজা ভারতীয় দর্শনের লক্ষ্য। কেন? কেন? বলছে জগৎ সংসারে আমরা সত্য জ্ঞান আসলে পাই না। এই জগৎ সংসার পুরোটাই দুঃখ, পুরোটাই কষ্ট, পুরোটাই আপত্ত স্নেহ বন্ধন, পুরোটাই মোহ, পুরোটাই লালসা, পুরোটাই মমতা, পুরোটাই বাসনা, কামনা, যৌনতার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। আর এইগুলোই মানুষকে কষ্ট ছাড়া কিছু দেয় না। আর এইগুলোকেই বলা হচ্ছে অবিদ্যা। এগুলো ভুল জ্ঞানের ফল, এগুলোকে ভুল জ্ঞান, এগুলোকে অজ্ঞান। বলছে এইগুলো আমরা যার দ্বারা চালিত হচ্ছে, এগুলো প্রকৃত জ্ঞান নয় রে বাবা। এ তো আমাদেরকে মস্তিষ্কে গণধোলাই করা হয়েছে। তাই এগুলো তো বাবা জগৎ সংসার তোমায় আমায় ধ্বংস করে। এই অবিদ্যা, অজ্ঞান, দুঃখ, লজ্জা, ঘৃণা, ভালোবাসা থেকে মুক্তি, মুক্তি তথা মোক্ষ লাভ, মোক্ষ লাভ তার মাধ্যমে না এদের মাধ্যমে। তাই ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কিন্তু এটাই কি? জগৎ সংসারের যাবতীয় দুঃখ, বন্ধন, মোহ, মায়া, মমতা, কষ্ট থেকে মুক্তি তথা মোক্ষ লাভ, অর্থাৎ প্রকৃত বাস্তবতার অনুসন্ধান, সত্যের অনুসন্ধান, শুদ্ধ জ্ঞান লাভ। আর এইটা পারবো কিভাবে? এই লক্ষ্য পূরণ হবে কার দ্বারা? এই যে প্রথমেই বলেছিলাম 4টে স্তম্ভ মনে পড়ে একটু আগেই। তার সেই 3টে স্তম্ভ ভগবান, আত্মা এবং জ্ঞান। এই 3-এর মাধ্যমেই কিন্তু আমরা এই মোক্ষ লাভ করতে পারবো। ওকে, হ্যালো।
তাহলে আমরা আলোচনা কি করলাম? ভারতীয় দর্শন কি, এর লক্ষ্য কি, এর স্তম্ভ কি। এইবারে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের প্রাচীনতম দর্শন বলেছিলাম সাংখ্য। তাই যে দর্শন বেদের প্রশ্ন প্রথম শুরু করেছিল সাংখ্য, আর তার শেষ সিদ্ধান্ত যে দিল, শেষ সিদ্ধান্ত, সে কে? ষড়দর্শনের কে? উত্তর মীমাংসা না? হ্যাঁ কি না? উত্তর মীমাংসা, তাই তো? আরে বাবা, ষড়দর্শনের কি কি? ছটি দর্শন কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। তাই সাংখ্য যে প্রশ্ন শুরু করেছিল, তার লাস্ট শেষ সিদ্ধান্ত, শেষ প্রামাণ্য বলেছিলাম না, বেদের প্রামাণ্য। প্রামাণ্য সবকিছুই কে প্রোভাইড করলো? শেষকে দিল। শেষকে দিল উত্তর মীমাংসা। ঠিক একই ভাবে প্রত্যেকটি বেদের আবার 4টি অংশ আছে। ঋক কেন, সাম কেন, যজু কেন, অথর্ব কেন দেখে এসছি আমরা। কি 4টি অংশ বাবুরা? সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্য, উপনিষদ। উপনিষদ। তাহলে এই প্রত্যেকটি বেদের 4টি অংশের মধ্যে শেষ অংশের নাম কি? শেষ অংশের নাম কি? উপনিষদ। উপনিষদ। এই উপনিষদ টোটাল এখনো পর্যন্ত 112টি আছে। 1 1 2 মানে 112টি উপনিষদ। যেমন छंदकोपनिषद, कंठकोपनिषद, तत्तरोपनिषद, ऐक्यतरीयोपनिषद, मंडकोपनिषद, मंडकोपनिषद, मत्स्योपनिषद, शंखोपनिषद, लाब्धोपनिषद, दंडोपनिषद, काठोपनिषद। এই তো প্রচুর 112টি। এই যে তাহলে ভারতীয় বেদের প্রত্যেকটি শেষ অংশ উপনিষদ। আবার বৈদিক দর্শনেরও শেষ দর্শনের নাম কি? নাম কি? উত্তর মীমাংসা। উত্তর মীমাংসা। অর্থাৎ বেদের শেষ অংশ বৈদিক দর্শনের শেষ অংশ। তাই এই দুইকেই বলা হয় এন্ড অফ বেদা, মানে বেদের শেষ অংশ। আর শেষ অংশ বলেই একে মতভেদ রয়েছে, অর্থাৎ বেদান্ত বলে। এইবারে বলবো একেই কি বলা হয় আবার? তাই বেদান্ত। তাহলে উপনিষদ বেদের শেষ অংশ, আর বৈদিক দর্শনের শেষ অংশ আবার কে? কে? উত্তর মীমাংসা। তাই দুই কিন্তু সিদ্ধান্ত প্রামাণ্য দিচ্ছে। তাই একে বলে বেদ যুক্ত অন্ত বেদান্ত। অন্ত শেষ ভাগ, বেদ যুক্ত অন্ত বেদান্ত শেষ ভাগ, এন্ড অফ বেদা। এইবারে এই বেদান্ত কি, কেন, কিভাবে উৎপত্তি, এই নিয়ে দুটো পক্ষ রয়েছে। আমাদের বর্তমানের ইতিহাসকার, দার্শনিক, সমালোচক দুই পক্ষ আছে। তাই আমরা বেশি কনফিউজ করি। এক পক্ষ বলেছে যে উপনিষদই, এক পক্ষ বলেছে, তথা প্রথম পক্ষ বলেছে যে উপনিষদ এবং উত্তর মীমাংসাকেই বেদান্ত বলা হয়। যারা একই বেদান্ত, দুইকে বেদান্ত বলেছেন, তারা কিন্তু উত্তর মীমাংসার রচয়িতাকার তথা প্রণেতা হিসাবে কার নাম ধরেছেন? না, বাৎসায়ন। কার নাম? কার নাম? বাদশায়ন। আমরা বলেছিলাম না উত্তর মীমাংসার দুইজন, একদল বলেন বাৎসায়ন, অপর দল বলেন ভাস। মনে পড়ে? হ্যালো। তাহলে যারা উপনিষদ এবং উত্তর মীমাংসা দুই অংশকে বেদান্ত বলে মনে করেন, তারা বলেন উত্তর মীমাংসা রচয়িতাকার বাৎসায়ন। দ্বিতীয় পক্ষ বলেন না, তারা বলেন এই উপনিষদ এবং উত্তর মীমাংসা, এই দুইকে কেন্দ্র করে, এই দুইকে নিয়ে রচিত হয় বাদরায়ণ রচনা করেন। বাদরায়ণ বলে একজন দার্শনিক, তার নাম ব্রহ্মসূত্র। তৃতীয় পক্ষ কি বলে? উপনিষদ এবং উত্তর মীমাংসা এই দুইকে নিয়ে বাদরায়ণ ব্রহ্মসূত্র রচনা করলেন। আনুমানিক ওই 1000 থেকে 900 খ্রিস্ট আর 700 খ্রিস্টপূর্বাব্দ, এর মধ্যে 1000 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ চলছে। এইবারে বলছেন
দ্বিতীয় পক্ষ বলছে এই থেকে কি বাদরায়ণের ব্রহ্মসূত্র। এবারে এই বাদরায়ণের ব্রহ্মসূত্র থেকে আবার তারা বলছেন বাৎসায়ন বাৎসায়ন তিনি রচনা করেন বেদান্ত ও বেদান্ত সূত্র, বেদান্ত ও বেদান্ত সূত্র। এটা দ্বিতীয় পক্ষ। যারা বলছে উপনিষদ উত্তর মীমাংসা 2 কে কেন্দ্র করে বাদরায়ণের ব্রহ্মসূত্র রচনা, ব্রহ্মসূত্র বাদরায়ণ রচনা করেন, একে কেন্দ্র করে একে নিয়ে ব্রহ্মসূত্রকে নিয়ে আবার বাৎসায়ন লিখলেন বেদান্ত বেদান্ত সূত্র। এই দ্বিতীয় পক্ষ যারা একথা বলছে তাদের মধ্যে উত্তর মীমাংসা রচয়িতাকার বাৎসায়ন নয়, তারা বলছেন ভাস তথা বেদাভ্যাস। এবারে তোমরা বলবে আমরা কাকে নেব? দেখো, যেই পক্ষ প্রথম হোক আর দ্বিতীয় পক্ষ, আসলে বেদান্তের রচয়িতাকার কিন্তু বাৎসায়নী। কেন? কারণ যারা উত্তর মীমাংসাকে বেদান্ত বলছেন তারা কিন্তু উত্তর মীমাংসার রচয়িতাকার কাকে বলেছেন? কাকে বলেছেন? প্রথম পক্ষ কাকে বলেছেন? বাৎসায়নকে। আর দ্বিতীয় পক্ষ যারা বলছে না ব্রহ্মসূত্র থেকে বেদান্ত, তারাও কিন্তু বাৎসায়ন। তাহলে যেই আসুক, বেদান্তের যদি বলে রচয়িতাকারকে, তাহলে আমরা কার নাম বলবো? বাৎসায়ন। বাৎসায়ন, তাই তো? এইবার এই বেদান্ত এবং বেদান্ত সূত্র থেকে তৈরি হলো আবার প্রথম পক্ষ হোক আর দ্বিতীয় পক্ষ, বলছে বেদান্ত তত্ত্ব, বেদান্তা থিওরি। এই বেদান্ত তত্ত্ব যিনি সর্বপ্রথম নিয়ে এলেন তার নাম কি না শঙ্করাচার্য তথা শঙ্করাচার্য বা আদি শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। এইবারে এই বেদান্ত তত্ত্বের আবার আলোচনার বিষয় রয়েছে। তবে আমরা এই মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্র, বাৎসায়নের বেদান্ত বেদান্ত সূত্র ও শঙ্করাচার্যের বেদান্ত তত্ত্ব, এই 3 বিষয় আলোচনা করতে গেলে, এক কথায় বলতে গেলে বেদান্ত তাহলে কি? আরে বাবা, বেদযুক্ত অন্ত বেদান্ত আগেই তো বলেছি। মানে জগৎ সংসারের শেষ সিদ্ধান্ত, এরপর আর কোনো ডিসিশন নিয়ে আলোচনা হয়নি, সিদ্ধান্তই। মানে যাবতীয় জ্ঞানের শেষ কথা, যাবতীয় জ্ঞানের লাস্ট কথা, এরপর আর কেউ বলতে পারবে না, এটাই মানতে হবে। এটাই তো বেদান্ত। তাই এই বেদান্ত মতে জগৎ সংসার দাঁড়িয়ে আছে। আমরা শঙ্করাচার্য আলোচনা করছি না, আমরা মেনলি এখানে বলবো আমরা বাদরায়ণের ব্রহ্মসূত্র এবং বাৎসায়নের বেদান্ত এবং উত্তর মীমাংসা, এই উপরের অংশগুলো নিয়ে। তার মানে কি বললাম? উপনিষদ, উত্তর মীমাংসা, ব্রহ্মসূত্র এবং বেদান্ত সূত্র বা বেদান্ত, এই 4-এর মতে এই জগৎ সংসারে, তথা 4-এর মতে বেদান্ত, বেদান্তর এই 4-এর মতে বেদান্ত, অর্থাৎ 4 কি বলছে বেদান্ত নিয়ে? এরা বলছে আসলে জগৎ সংসার দাঁড়িয়ে আছে 2টি উপাদানের উপরে। এক হচ্ছে ব্রহ্ম, 2 হচ্ছে মায়া। এই 2 না বুঝলে বাবা বেদান্তের বিও আবার বুঝবো না। এতক্ষণ নিয়ে এসেছি আমরা বেদান্তের কাছাকাছি, এবারে ব্রহ্ম কি মায়া কি? এই ব্রহ্ম, চিদ ব্রহ্ম অচিত ব্রহ্ম জীবাত্মা পরমাত্মা চ এক ভিন্ন, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। কি সাংখ্যের লক্ষ্য যে বলছে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যঙ্গমা অমৃতঙ্গময়, অং শান্তি শান্তি কেন আসছে না? সর্বপ্রথম এইবারে দেখি ব্রহ্ম কি। এই ব্রহ্ম খায় না মাখে, বলছে ব্রহ্ম আর কেউ নয় বাবুরা। ব্রহ্ম কে? আমরা যাকে আত্মা বলে জেনে এসেছি, তোমরা দেখেছো একটু আগে ভারতীয় দর্শনে যাকে আত্মা বা সোল বলছিলাম, স্পিরিট। সাংখ্য দর্শনে এই আত্মাকে বলা হয়েছে কি জানো? পুরুষ। সাংখ্যে আত্মাকে কি বলা হয়? আত্মাই তার কি নাম? সাংখ্য দর্শনে পুরুষ। বলছে যে আত্মা বা পুরুষই কিন্তু আসলে ব্রহ্ম।
মানে একটু আগে যে আত্মা আমরা আলোচনা করলাম ওটাই ব্রহ্ম। আমরা বলি না ব্রহ্ম জ্ঞান, ব্রাহ্মণে ব্রহ্ম জ্ঞান মানে বাবা কিছু না, সত্য জ্ঞান। তাহলে ব্রহ্ম আসলে কিছুই না, সেই আত্মা যা সেম, শুধু নাম পরিবর্তিত। নাম পরিবর্তিত মানে ব্রহ্ম আর আত্মা পুরুষ একই, কিন্তু নাম পরিবর্তিত। তাহলে ব্রহ্মকে, যার আকার নেই, আকৃতি নেই, বর্ণ নেই, গন্ধ নেই, কর্ম নেই, যার কি কর্ম নেই, উৎপত্তি নেই, বিনাশ নেই, যা পরিবর্তনীয় নয়, যা চিরন্তন, শাশ্বত, সার্বজনীন, জগৎ সংসারের চরম সত্য, এটি ব্রহ্ম। তাহলে ব্রহ্ম সত্য কেন? এবারে মায়া, মায়াকে আমরা মনে পড়ে জগৎ সংসারে দুটো উপাদানের কথা বলেছিলাম না ওয়ার্ল্ডে, একটা ম্যাটেরিয়াল, একটা নন ম্যাটেরিয়াল, একটা জড়, একটা জীব। মনে পড়ছে? হ্যাঁ কি না? পড়ছে স্যার, কি না? হ্যালো, মনে পড়ছে স্যার। এই জড় মানে কি? যার দেহ আছে, যার আকার আছে, যার আকৃতি আছে, যার বর্ণ আছে, গন্ধ আছে, কর্ম আছে, কিন্তু প্রাণ নেই। মানে জগৎ সংসারে আমরা যা কিছু দেখি, তোমার আমার দেহ, নদী নালা, পশু পাখির দেহ, গাড়ি বাড়ি, মন্দির মসজিদ, গির্জা ঘর বাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ, যাবতীয় কিন্তু জড়। বলছে জড়ই আসলে কি দেয় না, আমাদেরকে জগৎ সংসারে বাঁচার রসদ দেয়, আবার এই আমাদের দুঃখ দেয়। মানে মায়া আসলে কিছু নয়, জড়। এই প্রকৃতিকেই বলছে মায়া, এই জগৎ সংসারের যাবতীয় জড়কেই বলছে এরা মায়া। কেন বলতো? এই প্রকৃতি তো আমাদেরকে কখনো কখনো প্রকৃত সত্য জ্ঞান কি না জানতে দিয়ে আমাদেরকে দুঃখ, লজ্জা, ইমোশন, আবেগ, আনন্দ, ওই হিংসার আনন্দ, স্বার্থের আনন্দে আমাদেরকে পুশ করে। তাই মায়া আসলে আর কেউ নয়, এই জগৎ সংসারের যাবতীয় প্রকৃতির গুণ, যাবতীয় দেহযুক্ত বিষয়, যা আসলে কখনোই প্রকৃত জ্ঞান নয়। মায়া মানে কি? রং নলেজ তথা ভুল জ্ঞান। মায়া ভুল জ্ঞান, সত্য ব্রহ্ম, মায়া ভুল। তাহলে মায়ার কেউ না রে বাবা। তুই ঘুম থেকে উঠে, আমি ঘুম থেকে উঠে যা কিছু দেখছি, শুনছি, যাচ্ছি, দ্যাট ইজ নট এ রিয়াল নলেজ, ইজ আ রং নলেজ। এটাই তো মায়া। তার মানে আমরা মায়ার আকারী, আমরা দেহ আমার মায়া, আমার জ্ঞান বর্তমানে মায়া। তাই মায়া মানে ভুল জ্ঞান, মায়া মানে রং নলেজ, মায়া মানে মিথ্যা। কিন্তু বলেছে না জগৎ সংসারে দুই উপাদান, ব্রহ্ম এবং মায়া। তো বলছে তাহলে কিভাবে সৃষ্টি জগৎ সংসার, এই বিশ্ব পৃথিবী কিভাবে চলে? বললে ব্রহ্ম এবং মায়া দুই নিয়ে। কেন? বলছে ব্রহ্মের, একা ব্রহ্মের তো কোনো কর্ম নেই রে বাবা, এ কিছু করতে পারে? আকার নেই, আকৃতি নেই, দেহ নেই, সে কি করবে রে বাবা? তাই ব্রহ্ম, ব্রহ্ম নির্গুণ, একা ব্রহ্ম, শুধু একা, মায়া ছাড়া। ব্রহ্ম নির্গুণ মানে কোনো গুণ নেই, আর ব্রহ্মযুক্ত মায়া সগুণ, মানে গুণযুক্ত ব্রহ্ম, যাকে বলে সগুণ, সগুণ ব্রহ্ম। তোমাদের এইখানে বিষয় যে কিভাবে বাবা নির্গুণ সগুণ হয়। তাহলে দেখো, এই ধরো আমাদের প্রকৃতি, তাহলে এই হচ্ছে মায়া। কিন্তু মাথায় রাখবে, মায়া যখন আছে, জড় যখন আছে, অটোমেটিক দেহ যখন আছে, প্রাণ আছে। কিন্তু এই প্রাণ সত্য আমরা দেখতে পাই না। এইখানে রক্ত বীজের মতো, যেমন আমাদের জন্ম হয়, আমাদেরকে সকলে দেখতে পায়, কিন্তু আমাদের রক্ত ভেতরে থাকে, না কাটলে কি বোঝা যায়? ঠিক অনেকটা সেরকম ব্রহ্ম, তাকে কেউ দেখতে পায় না। সে বলছে চুপচাপ বসে আছে, সত্য জ্ঞান, সে চুপচাপ বসে আছে। এবারে তার যে প্রকৃত সত্য জ্ঞান, সত্তা ব্রহ্মের, তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? প্রথমত তার দেহ না থাকার কারণে, দ্বিতীয়ত তাকে আটকে দিচ্ছে কে জানো? এই আমাদের ভালোবাসা, লজ্জা, ঘৃণা, এই মায়া। এই মায়ার দুটো রূপ, একটার নাম আবরণ, একটার নাম বিক্ষেপ। তাই মায়াকে যে আটকে দিয়েছে তার নাম কি? সরি, ব্রহ্মকে, আমাদের কাছে সত্য জ্ঞানকে
এই জগৎ সংসারে তোমার আমার কাছে পৌঁছে দিচ্ছে না, আটকে দিয়েছে, সে মায়ার এই আবরণ, আবরণ মানে পর্দা। যেমন আমরা জানি না ডিম বাবু, ডিমের খলস আমরা না ছাড়ালে কুসুম দেখতে পাবো, ঠিক তাই আটকে দিয়েছে কে? মায়ার আবরণ রূপ। এবার এই আবরণ দেওয়ার পরে তাহলে আমরা কি জানবো, সত্য কিভাবে বুঝবো? না এই যে প্রকৃতি আমাদের, এই যে জগৎ সংসারে যাবতীয় বিষয়, সে এবারে কি করছে? এই আবরণ দিয়ে সে এবার একটা নতুন জাল সৃষ্টি করছে। সে যা দেখাচ্ছে আমরা তাই দেখছি। যেমন আয়নার সামনে আমরা দাঁড়ালে আমাদের রূপ দেখতে পাই, আমাদের ভেতরে কি আছে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে প্রকৃতি আমাদেরকে বেঁধে দিয়েছে অনেক একটা শৃঙ্খলাতে, আমরা সেই শৃঙ্খলা বেড়ি পেরিয়ে যেতে পারছি না। আর সেই বেড়ি দিয়ে আমাদেরকে ও যা দেখাচ্ছে সেটাকেই বলে কি? বিক্ষেপ অংশ মায়া। মানে ওটাই হচ্ছে ভুল জ্ঞান, ভুল জ্ঞান। তাহলে ব্রহ্মকে ব্রহ্মরূপে না দেখে মায়া রূপে দেখছি, তার কারণ কি? মায়ার বিক্ষেপ এবং আবরণ রূপ। এইবারে বিষয়, তাহলে এই মায়ার আবরণ ভেঙে আমাদেরকে সত্য জ্ঞান খুঁজতে হবে। এটাই ভারতীয় দর্শনের লক্ষ্য, এটাই আলটিমেট রিয়ালিটি নলেজ সার্চিং। তোমরা বলবে তাহলে কিভাবে বাবুরা? কারণ আমরা বলেছিলাম, তোমরা বলবে মায়া ছাড়া তো ব্রহ্ম প্রথম থেকে থাকতে পারে না। রে বাবা, দেহ ছাড়া মায়ার অস্তিত্ব নেই, এ ব্রহ্মের অস্তিত্ব নেই। আর দেহ কে দেয়? মায়া। তাই আমরা জন্মসূত্রেই মায়াকে নিয়েই জন্মাই, মায়াকে নিয়েই জন্মাই। তাই মায়াকে নিয়েই আমাদের এই ব্রহ্ম জ্ঞান, এই সত্য জ্ঞান উপলব্ধি করতেই হবে। মায়া ছাড়া আমরা ব্রহ্মজ্ঞান পাবো না। তাই ব্রহ্মযুক্ত মায়া ইকুয়াল টু সগুণ ব্রহ্ম, আর মায়াহীন ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম। এই হচ্ছে বেদান্তের মূল বিষয়। এবারে তো তারপরে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ তত্ত্ব দেখবো বা দেখার বিষয়, তবে গিয়ে একে আরো বেদান্তের ইয়ে বেরোবে, চাল বেরোবে। তাহলে আমরা কি দেখলাম আজকে আলোচনার মাধ্যমে? পুরো ভারতীয় দর্শনের একটা প্রাইমারি রূট ধরালাম। ভারতীয় দর্শনের লক্ষ্য কি, ভারতীয় দর্শনের উৎপত্তি কথা থেকে, ভারতীয় দর্শনের চারটি স্তম্ভ কি, আত্মা ভগবান কি, জ্ঞান কি, এরপরে ভারতীয় দর্শনে আস্তিক নাস্তিক কি, ভারতীয় দর্শনে আস্তিকের সরদর্শন কি, তার সেখান থেকে বেদান্ত কিভাবে সৃষ্টি, ওখান থেকে বেদান্তের মূল ধারণা কি, ব্রহ্ম মায়া, এই বিষয়টি আমরা আলোচনা করলাম। তাই তো